সত্যি বলতে আজকের ঘটনাটা বেশ বড়ই ভৌতিক। কেন কি এই ঘটনাটা যখন আমাকে মা পড়ে শোনাচ্ছিলেন, সেই মুহূর্তে না এক সময়ের জন্য বেশ আমিও ভয় পেয়ে গেছিলাম। কেন কি আজকের এই ঘটনাটা আমাদেরকে আমাদের ভূত সত্যির জন্য মায়ের ইনস্টাগ্রামে কৌশিক দা পাঠায়। আর হ্যাঁ, যদি তোমরা এখনো অবধি মায়ের ইনস্টাগ্রামকে ফলো না করে থাকো তাহলে গিয়ে এখনই ফলো করে নাও। ডেসক্রিপশন বক্সে তোমরা মায়ের ইনস্টাগ্রামের লিঙ্কটা পেয়ে যাবে। আর মাই ইনস্টাগ্রামের যে ইউজার আইডিটা সে ইউজার নেমটা হলো স্টোরি টেলার সোনা। তো যদি এখনো অবধি ফলো না করে থাকো তাহলে ফলো করে নিও। হাই, নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর ভালো কিন্তু থাকতেই হবে। কেন কি তোমরা আমাদের পরিবারের সদস্য বলে কথা। তো আজকের এই ঘটনাটা আমাদেরকে কৌশিক দা বলে, কৌশিক দা যখন কেরালা ঘুরতে গেছিল তখনকারের ঘটনা। আমাদের কৌশিক দা বলে, আমার গরমের ছুটি পড়ে বেশ ১০-১৫ দিন হয়ে গেল। কিন্তু এই গরমে আর ঘরের মধ্যে ভালো লাগছে না। মনে হচ্ছে একটুখানি কোনো জায়গায় ঘুরতে যেতে পারলে বেশ ভালো হয়। তো এই বেশ ভাবতে, ভাবতে ভাবলাম একবার মাকে গিয়ে বলি যে, "মা, একটা কোনো জায়গায় ভালো ঘোরাতে নিয়ে চলো তো।" তো বেশ আমি তখন দৌড়ে গিয়ে উঠে গিয়ে মাকে বলি, "ও মা, মা, একটা জায়গায় ঘোরাতে নিয়ে চলো গো। ভাল লাগছে না আর গরমে ঘরের মধ্যে। গরমের ছুটিও পড়ে গেল। এই কি গরমের ছুটিটা ঘরে বসেই কাটিয়ে দেবো?" মা বলল, "তুই আমাকে বলে কি করবি? আমি কোথায় ঘুরতে নিয়ে যাবো? তুই একটা কাজ কর, বাবা যখন রাত্রেবেলা আসবেন বাড়ি, তো বাবাকে বলবি কথাটা।" তখন আমি বললাম যে, "ঠিক, এটাও ঠিক কথা। মা কোথায় নিয়ে যাবে ঘুরতে? বাবা আসুক রাত্রেবেলা, বাবাকে বলবো কথাটা।" তো বেশ আমি এই ভাবতে, ভাবতে কোথায় ঘুরতে যাবো, এই করতে, করতে বাবার ওয়েট করলাম। বাবা রাত্রেবেলা বাড়িতে যখনই আসে, আগে গিয়ে বাবাকে ধরি যে, "বাবা, আমাকে ঘুরতে নিয়ে চলো। গরমের ছুটিও পড়ে গেছে, আর এই গরমে ঘরে ভালো লাগছে না।" তখন বাবা বলে আমাকে যে, "আচ্ছা ঠিক আছে, ঘোরাতে নিয়ে যাবো। কিন্তু আমাকে দাঁড়া একটুখানি, আমি হাত পাটা ধুয়ে খেতে বসি, তখন তুই আয়। দেখছি কোথায় ঘোরাতে নিয়ে যাওয়া যায়।" তো আমিও বেশ বললাম যে, "আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি খেতে বসো তো, হাত পা ধুয়ে। তারপর আমাকে ঘোরাতে নিয়ে যেতে হবে।" তখন বলছে, "এত রাতে ঘোরাতে নিয়ে যাবো?" আমি বললাম, "না, না, মানে তুমি আমাকে এই ২-৩ দিনের মধ্যে ঘোরাতে নিয়ে যাবে।" তখন বাবা হেসে বলে যে, "হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, নিয়ে যাবো বাবা। আমাকে তাড়াতাড়ি একটুখানি হাত পাটা ধুয়ে আসতে দে।" তো আমি বললাম, "চলো ঠিক আছে।" তো বাবা বেশ হাত পা ধুয়ে এসে খেতে যখন বসেন, বাবাকে গিয়ে বলি, "বাবা চলো, এবার ঘোরাতে নিয়ে যাবে। কোথায় বলো আমাকে? আর এই গরমের মধ্যে ভালো লাগছে না কিন্তু ঘরের মধ্যে।" তো তখন বাবা বলে, "কোথায় যাবি বল? কোন জায়গায় তোর যাওয়ার ইচ্ছা আছে?" তখন আমি বাবাকে বলি যে, "দেখো, ওইসব আমি জানি না কোন জায়গা ভালো, কোন জায়গা খারাপ ঘুরতে যাবার জন্য। একটা ভালো জায়গায় ঘুরতে নিয়ে চলো, যে যেন বন্ধুদেরকেও বলতে পারি যে আমি এরকম একটা জায়গায় ঘুরতে বেরিয়ে গেছিলাম। বেশ ভালো ফটো-টটো তুলতে পারি।" তো তখন বাবা বলে যে, "আচ্ছা চল, তাহলে কেরালা ঘুরে আসি। ওই জায়গাটা বেশ সুন্দর, আর বেশ ওখানে দেখার জন্য অনেক কিছু রয়েছে।" তখন আমি বললাম, "চলো, কোনোদিন তো যাইনি, বেশ ভালোই হবে যখন তুমি বলছো।" তো তখন বাবা বলল যে, "আচ্ছা ঠিক আছে, ২-৩ দিন দাঁড়া, আমি একটুখানি কাজের এই সাইডগুলো ম্যানেজ করে নিই, তারপর তোদেরকে নিয়ে যাবো।" তখন আমি বললাম, "আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ছি।" তো বাবা বলেন যে, "বাবা, ঘুরতে যাওয়ার জন্য আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি?" আমি বললাম, "হ্যাঁ, এবার আমি ২-৩ দিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। একদম যেন ভালো করে ঘুরতে পারি কেরালাতে গিয়ে।" তো আমি ওই বাবার সাথে কথা বলে সঙ্গে, সঙ্গে চলে গেলাম আমার ঘরে। গিয়ে আমি ঘুমিয়ে পড়ি। তো ২-৩ দিন বেশ এরকম আনন্দভাবে কেটে গেল যে আমি কেরালা ঘুরতে যাবো আর বেশ মজা করব। তো যাই হোক, আমরা ২-৩ দিনে আমাদের যত লাগেজ-ট্যাগেজ আছে, ব্যাগ-ট্যাগ আছে, জামা-প্যান্ট আমরা প্যাক করে নিলাম। তো আমরা ২-৩ দিন পর বেরিয়ে যাই কেরালার জন্য। তো বেশ আমরা অনেক জার্নি করে কেরালায় পৌঁছালাম। পৌঁছে গিয়ে ওখানে গিয়ে বাবা আমাদের জন্য একটা গাড়ি রেন্ট করলো, প্রাইভেট কার। তো আমরা ওইটা করে চলে গেলাম একটা হোটেলে। যেই হোটেলটা ওখানের যে ড্রাইভার ছিল সেই নিয়ে গেছিলেন। তো ওখানে গিয়ে আমরা ভালো করে রুম-টুমগুলো দেখে নিলাম যে কিরকম কি আছে না আছে। তো বেশ আমাদের সবারই পছন্দ হয়েছিল রুম-টুমগুলো, আর আমাদের বাজেটের মধ্যে ছিল। তো তো বাবা বলল যে, "ভালো, রুমটাও ভালো, বেশ বাজেটের মধ্যে রয়েছে। তো এই রুমটাতেই থাকি।" তো মাও বলল যে, "হ্যাঁ, ঠিক আছে, কোনো ব্যাপার না, ভালো বেশ।" তো আমি আর কি বলব, বাবা-মায়ের পছন্দ যখন আমারও পছন্দ। তো বাবা বেশ যতক্ষণ রিসেপশনে গিয়ে সবকিছু যা ফর্মালিটিস আছে ওগুলো কমপ্লিট করলো, ততক্ষণে আমি আর মা বেশ ঘরে এসে একটুখানি রিল্যাক্স হয়ে বসে ফ্রেশ হয়ে আমরা সেদিনকের জন্য
কোনো জায়গায় আর ঘুরতে যাইনি। কেন কি আমরা বললাম যে আজকের দিনটা আমরা একদম রেস্ট করে নিই, কেন কি এত জার্নি করে এসছি। আজকের দিনটা থাক, আজকে কোনো জায়গায় বেরোবো না। আমরা খাওয়া-দাওয়া করে রেস্ট করি। আমরা কালকে বেরোবো। তো বাবা গিয়ে যখন রিসেপশনে গেছিল আ যে ফর্মালিটিসের কাজ করতে, তখন বাবা ওই যে প্রাইভেট কার রেন্ট করেছিল তাকে বলে রেখেছিলেন যে পরের দিন আসার জন্য, ভিজিট করার প্লেসগুলো আছে সেগুলো নিয়ে যাবার জন্য। তো যাই হোক, সেদিনকে আমরা হোটেলে খাওয়া-দাওয়া করে বা নিজেদের ঘরে এসে আমরা ফ্রেশ হয়ে সবাই গল্প-টল্প করতে আমরা সেদিনকে দিনটা কাটিয়ে দিই। ওরকমভাবেই আমাদের হোটেল রুমে। পরের দিন সকালবেলা তাড়াতাড়ি আমাকে দেখি মা ডাকছে, "এ কৌশিক, কৌশিক তাড়াতাড়ি ওঠ, ঘুরতে যাবি না?" তো আমি বললাম, "ও হ্যাঁ, ঘুরতে যেতে হবে তো।" আমি তাড়াতাড়ি লাফ মেরে উঠে দেখলাম যে মা বেশ রেডি-টেডি হয়ে গেছে। বাবা আমার বসে ড্রিংক করছে একটুখানি। আর আমি দেখে আমি বললাম যে, "চলো আমি তাড়াতাড়ি গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে নিই।" তো আমি বেশ ফ্রেশ-ট্রেশ হয়ে রেডি-টেডি হয়ে গেলাম। তো আমি তখন গিয়ে বাবাকে বললাম যে, "বাবা আর বেশি ড্রিংক করো না। চলো এবার ঘুরতে যাই। বেশি ড্রিংক করা ভালো নয়।" তখন বাবা বলল, "হ্যাঁ, হ্যাঁ, যাচ্ছি।" তো বেশ আমি আনন্দ করতে আমার ফোনটা নিয়ে একটুখানি ফটো-টটো তুলতে একটু ভিডিও করতে বেশ বাইরে বেরিয়ে গিয়ে গাড়ির সামনের সিটটা দখল করে নিলাম। কেন আমি জানি যে যদি বাবা আমার আগে চলে আসে তাহলে সামনের সিটটা কিন্তু বাবা দখল করে নেবে। আমাকে বসতে দেবে না। তাই আমি আগে গিয়ে সামনের সিটটা দখল করে নিই আর মা-বাবা পেছনের সিটে বসে। তো যাই হোক, আমরা বেশ অনেক কটা জায়গা ওরকমভাবে ঘুরলাম। এবার অনেক কটা জায়গা ঘুরতে অনেক কটা জায়গা ঘুরতে আমাদেরকে শেষের দিকে একটা জায়গায় নিয়ে যান আমাদের ড্রাইভার কাকু। সেটা হলো একটা লাইক সি বিচের ধার, যেখানে বেশ কিছু হন্টেড টেম্পলস রয়েছে। মানে ওই টেম্পলসগুলোয় কিন্তু কোনো রকম গডস নেই। মানে কোনো ভগবানের কোনো মূর্তি, ভগবান কিছু নেই। ওগুলোকে প্রপারলি হন্টেড টেম্পলস বলা হয়। আর ওখানে নাকি বলা হয় গভর্নমেন্টের রেস্ট্রিকশন আছে সন্ধ্যে ৬টার পর ওখানে কেউ যেন না যায়। আর ওখানের যে পাবলিক আছে তারাও কিন্তু ওই জায়গাটায় সন্ধেবেলার পর যায় না একদম ভুল করেও। কেন কি ওই জায়গাটা এতটাই হন্টেড। তাই আমাদের ড্রাইভার কাকু বলে যান যে এখানে কিন্তু আপনারা নামছেন, যা করবেন তাড়াতাড়ি ঘুরে নেবেন। ঘুরে নিয়ে কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন। এখানে বেশি লেট করবেন না। বেশিক্ষণ কিন্তু এখানে দাঁড়ানো উচিত হবে না। কিন্তু তার মধ্যে বাবা যে এতগুলো জায়গায় কিন্তু তার মধ্যে আমরা যে এতগুলো জায়গায় ঘুরলাম, অতক্ষণে কিন্তু বাবা গাড়িতে বসে অনেকটাই ড্রিংক করে ফেলেছিলেন। তো তাই জন্য বাবার কিন্তু একটু বেশি নেশা হয়ে যান। আর ওই সি বিচের ধারে গিয়ে কী করে বাবা, সমুদ্রের মধ্যে নেমে পড়েন একটুখানি চান করার জন্য। তো বেশ বাবা ওখানে গিয়ে মানে একটু নেশাও হয়ে গেছিলো, কিন্তু নেশার মধ্যেও একটুখানি ওই সমুদ্র জলে আনন্দ করছে। জিনিসটা একটুখানি আমার খারাপও লাগছিল, কিন্তু যাই হোক, বাবা যখন আনন্দ করছে একটুখানি ভালোও লাগছে। তো যাই হোক, মা তখন বলে যে, "আর বেশিক্ষণ থেকো না, চলো গো। এমনি দেখলে তো ড্রাইভার কি বলল, এখানে বেশিক্ষণ থাকা উচিত নয়। চলো।" তো বাবা একটুখানি বেশি ড্রিংক করার জন্য মাকে বলেন যে, "আরে দাঁড়াও তো, ওরা ওরকম বলে। ওদের বেশিক্ষণ দাঁড়াতে হলে ওদের একটুখানি প্রবলেম হয়। দাঁড়াও, যাবো, কোনো ব্যাপার না। এরকম কিছু হয়? হন্টেড টেম্পল বলে কিছু হয় নাকি?" তো বাবা এই কথাটা বলতে তখন মা আর কি বলবেন। কিন্তু বাবা কিছুক্ষণের মধ্যে চলে আসেন। তো যাই হোক, কিন্তু আমাদের ওখান থেকে বেরোতে যে ড্রাইভার কাকু যে টাইম লিমিটটা দিয়েছিল ওর থেকে কিন্তু একটু বেশি হয়ে যায়। তো যখন আমরা গাড়িতে রিটার্ন ফিরে আসি তখন কিন্তু আমাদের ড্রাইভার কাকু বলেন যে, "আপনাদেরকে বললাম যে তাড়াতাড়ি করতে, আপনারা সেই টাইম লিমিটটা পার করেই দিলেন। যাই হোক, তাড়াতাড়ি বসুন তো। হ্যাঁ, এইসব ভালো লাগে না।" তো ওই বলে একটুখানি খিটখিট করতে ড্রাইভার কাকু ওখান থেকে তাড়াতাড়ি করে গাড়িটা স্টার্ট করে নিয়ে কিন্তু বেরিয়ে যান। তো যাই হোক, আমাদেরকে ওই প্লেসটাই, ওই হন্টেড টেম্পল যেখানে আছে সি বিচের ধারে, ওই প্লেসটাই আমাদের লাস্ট ভিজিট করা ছিল। তো ওখান থেকে আমরা কিন্তু ডাইরেক্ট চলে আসি আমাদের হোটেল রুমে। তো হোটেল রুমে আমরা যখন ফিরে চলে আসি, তো রুমে গিয়ে বাবা একদম গিয়েই শুয়ে পড়ল, শুয়ে ঘুমিয়ে পড়ল। কেন কি বাবার এমনিও ড্রিংক করেছিল, একটু নেশা হয়ে গেছিলেন, আর শরীরও বোধহয় ভালো লাগছিলেন না। তো বাবা শুয়েই ঘুমিয়ে পড়ল। তো মা বলল, "যা, তোর বাবা তো ঘুমিয়ে পড়লো, আমি একটুখানি ফ্রেশ হয়ে আসি, তুই তারপর একটুখানি ফ্রেশ হয়ে আসবি, আমরা একটুখানি কিছু খাওয়া দাওয়া খেয়ে আসি, বড় খিদে পেয়েছে।" তো আমি মাকে বললাম যে, "হ্যাঁ সত্যি গো, আমারও খুব খিদে পেয়েছে, একটু কিছু খেয়ে আসি চলো।" তো যাই হোক, মা গেল ফ্রেশ হতেন। তো মা ফ্রেশ হয়ে আসার পর আমিও গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। একটা লক ঠক করে
আমি আর মা চলে গেলাম রেস্টুরেন্টে খাবার খেতে। তো বেশ আমরা ওখানে গিয়ে বেশ ওখানে যে ট্রেডিশনাল খাবার আছে ওইসব ভালো ভালো জিনিস খেলাম। আমি আর মা খেয়ে যখন আমরা হোটেল রুমে রিটার্ন আসি তখন মা বড় আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠছে। মা বলছে যে এত ঘুরে আর না হাঁটতে পারছি না, তুই বাবা তাড়াতাড়ি গিয়ে গেটটা খোল, আমি আসছি আস্তে আস্তে। আলাম আচ্ছা ঠিক আছে আসো। তো আমি বেশ ৩টে ৪টে সিঁড়ি লাফাতে লাফাতে আনন্দর মধ্যে ঘুরতে গেছি। ৩টে ৪টে সিঁড়ি লাফাতে লাফাতে আমরা বেশ দোতলায় উঠে গেলাম। দোতলায় উঠে গিয়ে আমি ঘরে যখন গেটটা খুলি, গেটটা খুলতেই দেখি হঠাৎ একটা মানে একটু শ্যাডো টাইপের একটা মহিলা খাটের উপরে, বাবা একটা সাইডে শুয়ে রয়েছেন আর যে সাইডে খালি জায়গাটা ওখানে একটা শ্যাডো মতো একটা মহিলা বসে রয়েছে মাথাটা নিচু করে। যেই মুহূর্তে আমি এটা দেখি সঙ্গে সঙ্গে আমি ঘুরে মাকে চিল্লে ডাকি, মা মা তাড়াতাড়ি এইদিকে আসো, তুমি কোথায়, তাড়াতাড়ি আসো। তখন মা দেখি বলছে বাবা দাঁড়া দাঁড়া আসছি বলে চিল্লে দৌড়ে আসে। তো মা তখনই আমাকে বলেন যে কি বাবার কিছু হয়েছে নাকি? তখন আমি বললাম না না মা দেখো কি বসে রয়েছে ওখানে। মা যখন এরকম ঝুঁকে দেখে, মা দেখে কিছুই নেই। মা বলে কই কিছু নেই তো। আমি বললাম না মা এখানে কি একটা জিনিস বসেছিল এক্ষুনি, একটা মহিলার মতো একটু শ্যাডো টাইপের মাথা নিচু করে বসেছিলেন এক্ষুনি। তখন মা বলে হুত তুই ভুলভাল দেখেছিস, এই না তোর মাথাটা খারাপ হয়ে গেছে, এই এত ঘুরে বোধে তোর মাথা সত্যি খারাপ হয়ে গেছে, তুই এবার একটুখানি রেস্ট কর। তখন আমি বললাম না গো মা সত্যি কথা বলছি। তো মা তখন বলে যে আচ্ছা তুই বলছিস ওখানে কিছু বসেছিল, তুই তো গেট লক করে গেছিলিস, তো কী করে কিছু ওখানে ঢুকে বসে থাকবে? তখন আমি বললাম হ্যাঁ তাও তো ঠিক মা, হতে পারে ওটা কোনো ভূতপ্রেত হতে পারে। তখন মা বলে হ্যাঁ ভূতপ্রেত, এই তোর না আমি তো বাবাকে বলেছিলাম তোকে ফোন না দিতে, এই তোর বাবাটা তোকে ফোনটা দিয়ে না বরবাদ করে দিয়েছে, এই সারাদিন ফোন ঘাটিস বলে এই তুই মাথায় ভুলভাল জিনিস, এই ভূতপ্রেত আবার বলে কোনো জিনিস হয়? তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে যাই হোক, হতে পারে আমারই ভুল, আচ্ছা চলো বাদ দাও। তো আমি আর মা বেশ রুমে এসে মা ফ্রেশ ট্রেশ হয়ে এসে শুয়ে পড়লো, আমিও বেশ ফ্রেশ ট্রেশ হয়ে এসে শুয়ে রয়েছি খাটের ওপর। তো মা দেখলাম ঘুমিয়ে পড়লেন। তো আমি ভাবলাম যে আমার তো এত তাড়াতাড়ি ঘুম হবে না, একটুখানি গেম টেম খেলি। তো ওখানে একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিলো, আমি বললাম ধুর গেম তো খেলা যাচ্ছে না নেটের মধ্যে, একটুখানি ফোনের মধ্যে কুটুর কুটুর করি, একটুখানি ইনস্টাগ্রাম ঠ্যামে বন্ধুদের সাথে মেসেজে কথা বলি। তো বেশ আমি যে ফটো টটো তুলেছিলাম ওগুলো একটুখানি আপলোড টাপলোড করলাম ইনস্টাগ্রাম স্টোরিতে, কিছু হোয়াটসঅ্যাপে আমার বন্ধুদেরকে পাঠালাম। তো এই করতে করতে বেশ অনেকটা সময় কেটে গেছে, বেশ ধরে রাখো ২-২.৫ ঘন্টা। বেশ এরকম ২-২.৫ ঘন্টা কেটে যাবার পর আমার বেশ জোরে না বাথরুম পেয়েছি। ধুর, আবার বাথরুম পেলো বলে আমি এরকম করতে করতে কিন্তু আমার বাথরুমে যেতে না বারবার বড় বিরক্তি লাগে। তো যাই হোক আমি উঠে আবার বাথরুমে গেলাম। আমি বেশ দাঁড়িয়ে বাথরুম করছি, হঠাৎ দেখি আমার বাথরুমের গেটটা বন্ধ হয়ে যান। যখন বাথরুমের গেটটা বন্ধ হয়ে যায় আমি সঙ্গে সঙ্গে আত্রিক বাথরুম করেই কিন্তু আমি গেটটা খোলার চেষ্টা করি। এসে যখন দেখি খোলার চেষ্টা করি দেখি বাথরুমের গেটটা বন্ধ, বাথরুমের গেট হারগিজ খুলছে না। এবার যখন বাথরুমের গেটটা খুলছে না তখন আমি ওই মুহূর্তে বড়ই ভয় পেয়ে যাই, কেন কি তখন আমার শটাং করে হিট করে ওই কথাটা যে ওরকম একটা জিনিস প্রথমেই এসে দেখলাম বসে রয়েছে, ওইটা কী ছিল জানি না। আবার ঘরের গেটটা আমার, আবার এই বাথরুমের গেটটা কে বন্ধ করলো আমার, এইটা যখন আমি ভাবি তখন আমি ভয়তে বাথরুম থেকে খুব জোরে চিল্লাতে শুরু করি, মা বাবা কে আছো গো, গেটটা খোলো, আমার গেটটা কে বন্ধ করলে, মা মা তুমি জেগে আছো? কেন কি আমি জানি বাবা তো উঠবে না, মা হয়তো চিল্লালে উঠে যাবে। তো আমি তখন জোরে জোরে গেটটা দাম দাম করে মারতে থাকি আর মাকে চিল্লে ডাকতে থাকি। তো কিছুক্ষণের মধ্যে মা ঘুম থেকে উঠে মা বলে হ্যাঁ বাবা কী হলো, কোথায় তুই কোথায়? তো মা দেখেন যে আমার আশপাশে তো নেই, কৌশিক কোথায় গেল? তো তখন মা ঘুম থেকে উঠে দৌড়ে আসে বাথরুমের দিকে, যে এসে গেটটা খুলে বলেন যে কিরে তুই বাথরুমের মধ্যে কি হয়েছে, চেল্লাচ্ছিস কেন? আরে তুমি কি করলে মা, তুমি বাথরুমের গেটটা লক করে দিয়েছিলে? বলে পাগল নাকি, আমি তো এক্ষুনি ঘুম থেকে উঠলাম তোর চিল্লানি শুনে, আমি তো চিল্লানি শুনে ঘুম থেকে উঠলাম, আমি তো আশপাশে দেখলাম ঘুরে যে তুই নেই। তখন আমি বাথরুমের দিকে তাকিয়ে দেখলাম যে বাথরুমের গেটের থেকে লাইটটা জ্বলছে, তখন বুঝলাম তুই বাথরুমে। আমি বললাম দেখেছো মা কে না আমার বাথরুম, আমি এক্ষুনি বাথরুম করছিলাম,
আমাকে কে দরজাটা বাথরুমে বন্ধ করে দিয়েছিল। মা বলছে, কি বলছিস রে বাবা? বললাম, হ্যাঁ সত্যি কথা। দেখো, তুমি তো দেখলেই, তুমি তো বাথরুমে গেটটা খুললে, বাইরে থেকে বন্ধ ছিল কি না? বলছে, হ্যাঁ সত্যি তো। আমি তখন মাকে বললাম যে, মা দেখো, আমি কিন্তু বলছি এই রুমটা মনে হচ্ছে না ভালো নয়, এই রুমটায় কিছু রয়েছে। আমি দেখলে তো আমি গেট খুলেই তোমাকে বলেছিলাম ওটা ভূত প্রেত নয় তো কোনো। তখন মা বলে, সত্যি তো, এটা তো বড় মানে আশ্চর্য ব্যাপার। তখন আমি বাথরুম থেকে বেরিয়ে যখন রুমে মানে আমাদের বেডের কাছে আসি, তখন দেখি একটা বড় বিকট পচা গন্ধ বেরোচ্ছে রুম থেকে। তখন মা বলে, এই কৌশিক, বাবা তুই গন্ধটা পাচ্ছিস? একটা পচা গন্ধ বেরোচ্ছে। আমি বলছি, হ্যাঁ গো, বড় একটা পচা গন্ধ বেরোচ্ছে। কিসের গন্ধ বেরোচ্ছে গো? ঘরে তো কোনো খাবার টাবারও নেই আমাদের, যে এরকম পচা গন্ধ বেরোবে। তখন মা বলে, সেটাই তো কথা, এরকম পচা গন্ধ বেরোচ্ছে কেন? তখন আমি আর মা বেশ বড় বিচলিত হয়ে যাই। দুজনেই মানে চিল্লামিল্লি শুরু করি যে, এই ভূতের রুম, এই ঘরের এই রুমে ভূত আছে, এই প্রেতাত্মা আছে, এরকম গন্ধ কোথা থেকে বেরোচ্ছে? তো আমি আর মা যখন চিল্লামিল্লি করতে শুরু করি, সেই মুহূর্তে বাবা কিন্তু ঘুম থেকে উঠে যান। বাবা ঘুম থেকে উঠে বলে, কী হলো, তোমরা চিল্লামিল্লি করছো কেন, কী হয়েছে? তখন আমার মা বাবাকে বলেন যে, না, এই রুমে না কিছু রয়েছে, এরকম কৌশিক রুমের যখন গেট খুলেছে, আমরা খাওয়া হোটেল থেকে খেয়ে এসেছি, তখন ও এরকম বেডের উপর এখানে কিছু দেখেছে। এখন কৌশিক বাথরুম করতে গেছিলো, ওর বাথরুমের গেটটা কে বাইরে থেকে বন্ধ করে দিয়েছিল, ও চিল্লাচ্ছিল, আমি গিয়ে ওর বাথরুমের গেটটা খুললাম। তখন বাবা বলে, এ কী বলছো গো, এরকম আবার হয় নাকি গো? তখন মা বলেন যে, আমি কি তোমাকে মিথ্যা কথা বলছি? যাই হোক, তুমি যা খুশি করো, এখনই তুমি এই রাত্রেবেলায় নয়তো তুমি এই হোটেল ছাড়ো, আর নয়তো রুম চেঞ্জ করো। তখন বাবা বলে, আচ্ছা ঠিক আছে, তুমি চেল্লামিল্লি করো না, তোমরা শান্ত হও, আমি রিসেপশনে গিয়ে কথা বলছি, দেখছি কী করা যায়। তো তখন দেখলাম বাবা বেশ রিসেপশনে গেল। তো বাবার পেছনে পেছনে আমিও গেলাম বাবার সাথে। তো বাবা বেশ রিসেপশনে কথা বলল যে, আমাদের ওই রুমে কিছু প্রবলেম হচ্ছে, আমাদেরকে এই রুমটা চেঞ্জ করে দিন। তো তখন আমি আর বাবা যখন রিটার্ন রুমের মধ্যে আসি, রুমটা চেঞ্জ করে দেন। তো রিসেপশন থেকে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে দোতলার তোর কোনো রুম নেই, আপনারা একতলায় চলে আসুন, মানে নিচের ফ্লোরে। তো তখন বাবা বলে, আচ্ছা ঠিক আছে, আপনি নিচের ফ্লোরেই দিন, কোনো ব্যাপার নয়, কিন্তু এখনই চাই। তখন তারা বলে, হ্যাঁ ঠিক আছে, আমরা এখনই সব কিছু ঠিক করে দিচ্ছি, আপনারা নিচের রুমে চলে আসেন। তো যখন আমি আর বাবা আবার রিটার্ন রুমের মধ্যে যাই, তখন দেখি মা বেশ অবাক হয়ে লাইটের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে, গেটের ঠিক বাইরেটা। তখন আমি আর বাবা মাকে গিয়ে জিজ্ঞাসা করি যে, কী হলো? তখন আমি আর বাবা মাকে গিয়ে জিজ্ঞাসা করি, কী হলো, তুমি গেটের এখানে বাইরের মধ্যে দাঁড়িয়ে রয়েছো কেন? বলছে, রুমের মধ্যে দেখ কীরকম লাইটটা করছে। তখন আমি আর বাবা বেশ লাইটটার দিকে যখন দেখি, দেখি লাইটটা ফ্লিক করছে, মানে দপদপ দপদপ করছে। তখন বাবা মাকে বলল যে, ঠিক আছে, আর ভয় পাবার দরকার নেই, যা ব্যাগ ট্যাগ আছে, যা জামা প্যান্ট আছে গুছিয়ে নাও, একটুখানি ব্যাগের মধ্যে এমনি ভরে নাও, রুমে গিয়ে গুছিয়ে নেবে। আমি কথা বলে এসেছি, নিচের রুমে ওরা শিফট করে দিচ্ছে, আমরা নিচের রুমে থাকবো। তখন মা বলে, বাবা ভালো করেছো, চলো নিচের রুমে। তারপর আমরা ওখান থেকে যা ব্যাগ ট্যাগ ছিল, আমাদের যা জিনিস বাইরে ছিল, সব আমরা এক জায়গায় গুছিয়ে নিই, নিচের রুমে চলে যাই। আর নিচের রুমে আমরা গিয়ে আরামসে একদম রিল্যাক্সভাবে থেকেছি। আমরা ওখানে ২-৩ দিন আরও ছিলাম, কোনো রকম প্রবলেম হয়নি, নিচের রুমটা একদম পারফেক্ট ছিল। কিন্তু ওই রুমটাতেই ওই যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ছিল, ওইটা ওই রুমেই হচ্ছিল, আর ওই রুমের মধ্যেই কোনো এরকম কিছু ছিল, যার জন্য এরকম কিছু হচ্ছিল। কিন্তু নিচের রুমটা একদম পারফেক্ট ছিল। তো যাই হোক, এই ছিল আজকের ঘটনা। তো চলো বেশ, এবার আমি তোমাদের কিছু কমেন্ট পড়বো, কেন কি আমি দেখেছি তোমরাও খুব ভালো ভালো কমেন্ট করেছো। আর সত্যি কথা বলতে, ওই কমেন্টের রিপ্লাই করতে করতে বেশ অনেকটা সময় লেগে যাবে। তো চলো এবার তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই, কেন কি আমি দেখেছি তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো। আর যে কমেন্টগুলো পড়ে আমার বেশ এত খুশি লেগেছে যে আমি ভেবেছি যে এবার থেকে যতদিন আমার ঘটনা আসবে, আমি সেদিন সেদিন তোমাদের কিন্তু কমেন্টগুলো ভিডিওর মধ্যেই পড়ে শোনাবো, আর তোমাদের নামগুলো বলে দেবো। তো প্রথমে আমাদের যে কমেন্ট করেছে সে হলো মাঙ্কি ডি নীলু। সেই কমেন্টটা হলো আমাদের সুজোনা। আর যদি আমি কোনো রকম তোমাদের নাম প্রনাউন্স করতে ভুল করি, তাহলে আমাকে একটুখানি কমেন্ট বক্সে ঠিক করে দিও, আর তোমাদের পরিবারের এক সদস্য ভেবে ক্ষমা করে দিও।
তো আমাদের দ্বিতীয় যে কমেন্ট আছে সে হলো প্যান্থার গেমিং পাইটি। তো প্যান্থার গেমিং আমাদের লিখেছে যে আজকের গল্প খুব অসাধারণ ছিল। থ্যাংক ইউ প্যান্থার ভাই। তো তারপর আমাদের যে একটা কমেন্ট এসছে সেটা হলো প্রিয়া দাস। প্রিয়া দাস আহ, দিদি হোক বা আমার বোন হোক, যাই হোক, আহ, তুমি কমেন্ট করে বলে দিও। দারুণ দারুণ ভাই, থ্যাংক ইউ সো মাচ দিদি। আচ্ছা ভাই বলেছে যখন আমার দিদি হবে অবশ্যই, থ্যাংক ইউ দিদি। তো তারপর আমাদের যে কমেন্টটা এসছে সেটা হলো বনানী কর্মকার। সে লিখেছেন ভালো লাগলো প্রিন্স, থ্যাংক ইউ সো মাচ। এরকমই ভালোবাসা দিতে থেকো, এমনই কমেন্ট, সুন্দর সুন্দর কমেন্ট করতে থেকো। তারপর আমরা আরেকটা কমেন্ট পড়ব, সেটা হলো চন্দনা গোপী। সে লিখেছেন খুব ভালো লাগলো বেটা, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। আর তারপর আমাদের কমেন্ট করেছে হলো পাপ্পু দে। তো পাপ্পু দে দাদা আমাদের কমেন্ট করেছে ঘটনাটা খুব ভালো লাগলো প্রিন্স, তুমি দারুণ বলেছো, থ্যাংক ইউ সো মাচ পাপ্পু দে ভাই, দাদা আমার। তো দাদা হোক ভাই হোক যাই হোক, আমি আগেই বললাম, তোমরা কমেন্ট করে বলে দিও যে তুমি কিছু ভুলভাল করি, ঠিক আছে। তারপর আমাদেরকে আরেকজন কমেন্ট করেছে সেটা হলো সঙ্গীতাস ডেইলি লাইফস্টাইল। তো সঙ্গীতাস ডেইলি লাইফস্টাইল আমাদেরকে ঘটনা কমেন্ট করেছে, সেটা হলো ঘটনাটা শোনা শুরু করলাম, অসাধারণ লাগলো ঘটনাটা, অসাধারণ উপস্থাপনা, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, আমি এখানে সেই কমেন্টগুলোই পড়ছি যেগুলো বাংলায় তো করা কিন্তু ইংলিশে অনুবাদ করা। তো কেন কি আমি বাংলা আগেই বলেছি তোমাদেরকে, আমি বাংলাটা ঠিক পড়তে পারি না, কিন্তু আমি শিখছি তোমাদের জন্য অবশ্যই। তারপর আমাদের আরেকটা কমেন্ট এসেছে সেটা হলো মাঙ্কি ডি নীলু। তো মাঙ্কি ডি নীলু আমাদের কমেন্ট করেছে দারুণ লাগলো, একদম অন্যরকম ঘটনা আজ শুনলাম পায়েলি, থ্যাংক ইউ পায়েলি দিদি। আমারও খুব ভালো লাগলো তোমার এই কমেন্টটা পড়ে। তারপর আমাদের আরেকটা কমেন্ট এসছে সেটা হলো প্রদীপ দাস। তো প্রদীপ দাস দাদা আমাদের কমেন্ট করেছে চলে আসলাম ঘটনা শুনতে, খুব ভালো লাগলো, খুব ভালো ঘটনা ভাই, থ্যাংক ইউ সো মাচ দাদা। তারপর আমাদের আরেকটা কমেন্ট সেটা হলো রিয়া দেবনাথ। সে আমাদের লিখেছেন আবার চলে এসেছি গল্প শুনতে, আমি দিল্লি থেকে শুনছি, থ্যাংক ইউ সো মাচ। তারপর আমাদের আরও কিছু কমেন্ট আছে, সেটা হলো দেবাশিস ভট্টাচার্যী। সে লিখেছেন প্রিন্স ভয়েসটা খুব সুন্দর, রেডিও মির্চিতে শুনছি মনে হচ্ছে, ঘটনা খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ দেবাশিস দাদা ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তারপর আমাদের আরেকটা কমেন্ট এসছে সেটা হলো সেটা হলো শিরিনা উদ্দিন থেকে। শিরিনা উদ্দিন আমাদের কমেন্টটা করেছেন প্রিন্স তোমার ভয়েসটা ভালো, প্রিন্স তোমার ভয়েসটা এত বিউটিফুল, আমার দারুণ লাগে, থ্যাংক ইউ সো মাচ। তারপর আমাদেরকে যে কমেন্ট করেছে সেটা হলো নো ওয়ান, মানে যাকে আমার মা মানে তোমাদের সোনা দিদিভাই নন ভাই বলে। তো আমাদের নন ভাই কমেন্ট করেছে সেটা হলো গল্পটা দারুণ ছিল প্রিন্স ভাই, থ্যাংক ইউ সো মাচ। তারপর আমাদের আরেকটা কমেন্ট এসেছে সেটা হলো রাজশ্রী পল। সে আমাদেরকে কমেন্ট করেছে প্রিন্স ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ, আপনিও খুব ভালো থাকবেন। তারপর আমাদের আরেকটা কমেন্ট এসছে সেটা হলো রিনহা সেনা। সে আমাদের কমেন্ট করেছে প্রিন্স বেটা আমিও চলে আসলাম, আমিও তোমার চ্যানেলের একজন সাবস্ক্রাইবার না আমাদের পরিবারের এক সদস্য। তো সে লিখেছে আমি আগরতলা ত্রিপুরা ডাব্লু নর্থ ইস্টার্ন থেকে তোমার একজন সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। আর সাবস্ক্রাইবারটা বলবেন না কেন কি তোমরা সবাই আমাদের পরিবারের এক সদস্য, সাবস্ক্রাইবারটা ঠিক শুনতে ভালো লাগে না। তো যাই হোক, এই ছিল আজকের ঘটনা। তোমাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর কোন পার্টটা সব থেকে বেশি ভয় লাগলো আর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো ওটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আজকের জন্য ঘটনাটা এইটুকুই রাখলাম, আবার দেখা হবে কালকে। আজকের জন্য বাই বাই।